সো আজকে আমরা পড়ব হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। সো এই চ্যাপ্টারটা ওপেন করলে তোমরা দেখবা এটার মধ্যে ফার্স্ট অনেক থিওরিটিক্যাল জিনিস লেখা আছে, যে অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য, তারপর লেনদেন ঘটনা, এগুলো নিয়ে কিছু যাবতীয় অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো আই এম নট গেটিং ইনটু দ্যাট। আমি হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্ট করব তোমার যেই জিনিসগুলো তোমার লাগবে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তুমি দেখবা না কখনো কোয়েশ্চেন থিওরিটিক্যাল জিনিসগুলো থেকে আসছে। অ্যাকচুয়ালি যেই দিক থেকে কোয়েশ্চেনগুলো আসবে, তোমার ম্যাথমেটিক্যাল যে টার্ম আছে, তারপরে ধরো হচ্ছে ম্যাথ করতে গেলে কিছু জিনিস লাগবে, ওই জিনিসগুলো দিয়ে স্টার্ট করব, লাইক বেসিক্যালি ইউর বেসিক্স। ওকে, তো দেখো ফার্স্টে তুমি যখনই অ্যাকাউন্টিং করবা, তুমি 9-10 অ্যাকাউন্টিং করছো, সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করিস তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা ছিল, লাইক তুমি যদি অ্যাকাউন্টিং করতে চাও তাহলে তোমাকে ফার্স্টে কী নিয়ে তুমি কাজ করো? অবভিয়াসলি ইউর অ্যান্সার উইল বি লেনদেন, ট্রানজ্যাকশনস, রাইট? তো আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠানে যদি আমরা মান্থলি হিসাব করি তাহলে লেনদেন হয় কত, ধরো 100-200 সামথিং। আর যদি আমরা ইয়ারলি কাউন্ট করি তাহলে আরও অনেক বেশি। বাট তুমি কি মনে করো যে জাস্ট আমাদের ওই লেনদেনগুলো আমার প্রতিষ্ঠানে হইতেছে, এর বাহিরে কিছু হইতেছে না? অবভিয়াসলি হইতেছে। ওইগুলোর বাহিরে যেগুলো হয় আমরা অ্যাকচুয়ালি সবগুলোকে অ্যাকাউন্টে নিলে আমরা সবগুলোকে বলি হচ্ছে ঘটনা। কারণ ওই ঘটনা থেকে আমাদেরকে হচ্ছে লেনদেনগুলোকে আলাদা করতে হয়, তারপর আমরা ওই লেনদেনগুলো নিয়ে আমাদের কাজগুলো করি। ওকে, এখন আমরা ঘটনা থেকে কিভাবে লেনদেনকে আলাদা করব, লাইক আমরা কিভাবে বুঝবো এইটা ঘটনা আর এটা লেনদেন? এখন দেখো, আমি ঘটনার লেনদেনের মধ্যে তোমাদের বই অথবা তোমাদের সিলেবাসে যেইভাবে হচ্ছে শেখানো হয়েছে ঘটনা থেকে লেনদেন আলাদা কিভাবে করতে হয়, আমি জাস্ট ওইগুলোই বলতেছি। ফার্স্টে আমাকে দেখতে হবে উক্ত ঘটনা বা উক্ত ইনসিডেন্টটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে কি না। যদি আমার এই ঘটনাটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন করে থাকে তাহলে এটা লেনদেন, যদি করে না থাকে তাহলে এটা লেনদেন না। এবার আর্থিক অবস্থার পরিবর্তন করলে বলতে কীরকম, ধরো তোমার কাছে হচ্ছে 10,000 টাকা ছিল, এবার ওই ঘটনাটা হওয়ার পরে এই 10,000 টাকা আর তোমার কাছে নাই, হয়তো বাড়ছে অথবা কমছে, হয়তো 9,000 হয়েছে অথবা 11,000 হয়েছে, হয়তো বাড়ছে অথবা কমছে। ফাইন, এই ধরনের যদি এই কাহিনীটা যদি বা এই ঘটনাটা যদি হয় তাহলে আমরা এটাকে একটা লেনদেন বলতে পারবো। কারণ আমাদের লেনদেনের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ঘটনা থেকে লেনদেন হইতে হইলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। এবার লাইক একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো। আমি আমার কোম্পানির সিইও, ফাইন। এখন আমি হচ্ছে আমার কোম্পানিতে একজন ম্যানেজার নিয়োগ দিছি। এখন ওনার সাথে আমার প্রথমে কন্ট্রাক্ট হয়েছে যে ওনাকে আমি বলছি ওকে আমি আপনাকে মান্থলি বেসিস স্যালারি দিব, আপনার মান্থলি স্যালারি হবে হচ্ছে 10,000 টাকা। সো এইটা জাস্ট আমার একটা স্টেট অফ মাইন্ড যে আমি ওনার সাথে একটা অ্যাগ্রিমেন্টে গেছি যে হ্যাঁ আপনি হচ্ছে মান্থলি আপনি আমার কোম্পানির হয়ে কাজ করবেন অ্যান্ড মান্থলি আপনি 10,000 টাকা করে পাবেন। দেখো তো এই লেনদেনটার আগে আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 1,00,000 টাকা। দেখো তো এই লেনদেনটা বা এই ইনসিডেন্টটার পরে কি আমার এই 1,00,000 টাকার কোনো চেঞ্জ আসতেছে কিনা? অবভিয়াসলি না। বিকজ ওনাকে জাস্ট তুমি নিজে প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো, তুমি হচ্ছে যখন একটা ম্যানেজারকে জাস্ট নিয়োগ দিবা, তুমি ওনার সাথে এগ্রিমেন্টে যাবা, তুমি ওই দিনই ওনাকে স্যালারিটা দিবা না। হ্যাঁ, তুমি ওই দিনই ওনাকে স্যালারিটা দিবা না। তুমি হচ্ছে উনি তোমার জন্য 1 মাস কাজ করবে, 1 মাস পরে গিয়ে হচ্ছে তুমি ওনাকে স্যালারিটা দিবা। হুইচ মিনস তুমি যখন ওনার সাথে এগ্রিমেন্টে যাইতেছো তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হইতেছে না, তাই না? তাহলে যেহেতু আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হইতেছে না তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। ওকে, এবার দেখো আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা কি? দ্বৈত বলতে আমরা কি বুঝি? দুই। তো দ্বৈত সত্তা বলতে আমাদেরকে বোঝানো হইতেছে ইন্ডিভিজুয়ালিটি, বা লাইক আমার একটা পার্সোনাল একটা সত্তা আছে, আমি হচ্ছে আমার ওয়েট আছে বা সামথিং এরকম। তো যখনই আমরা কোনো একটা লেনদেন করব, লেনদেনটাকে অবশ্যই দুইটা পক্ষের সাথে সম্পর্কিত হইতে হবে। ধরো আমি যদি বলি 20,000 টাকার পণ্য
ক্রয়। দেখো এটাকে যদি হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট করি বা যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। দেখো তো এখানে আমাদের দুইটা সত্তা আছে কিনা, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, দ্যাটস ইট। আমাদের হচ্ছে প্রত্যেকটা লেনদেনের মধ্যে দ্বৈত সত্তা বা দুইটা সত্তা থাকতে হবে, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো, আদারওয়াইজ আমরা এটাকে লেনদেন বলতে পারবো না। এবার ডেবিট ক্রেডিট কিভাবে করে এটা অবশ্যই তোমরা সামনে গেলে দেখবা। ওকে, থার্ড, আর্থিক অঙ্কে পরিমাপ যোগ্যতা। লাইক আমার যেই ঘটনাটা হইতেছে আমাকে অবভিয়াসলি ঘটনাটাকে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্যতা রাখতে হবে, বা আমি হচ্ছে একটা স্টেট অফ মাইন্ডে থাকতে হবে যে হ্যাঁ আমি ক্যালকুলেট করতে পারতেছি এই লেনদেনটা হওয়ার ফলে আমার কত টাকার আসলে চেঞ্জ হইলো আর আসলো আর গেল, অথবা আমি টাকার অঙ্কে এটাকে পরিমাপ করতে পারতেছি কি না। যেমন ধরো লাইক খুবই একটা রিয়েল লাইফ এক্সাম্পল, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেখো, ধরো ইউ রান আ কোম্পানি, তোমার হচ্ছে খুবই স্কিলড একটা এমপ্লয়ি ছিল, লাইক উনি হচ্ছে তোমার কোম্পানির সব জিনিসপত্র বা ওনাকে তুমি যেই সেক্টরে দায়িত্ব দিছিলা উনি ওনার দায়িত্বটা খুব ভালোভাবে করতো, আর তারপর হচ্ছে কাজে কোনো খামখেয়ালি করতো না, কোনো ফাঁকিবাজি করতো না, খুব ভালোভাবে ওনার কাজ করতো। সো অবভিয়াসলি তুমি চাইবা না উনি তোমার চাকরি ছেড়ে দেখ, যেহেতু উনি খুব ভালোভাবে তোমার কাজগুলোকে রান করতেছে, তুমি যেইভাবে চাও একটা এমপ্লয়ি কাজ করুক উনি ঠিক সেইভাবে কাজ করতেছে। এখন ধরো আমি যদি একটা লেনদেন দেখি, কোম্পানির দক্ষ একজন ম্যানেজার মৃত্যুবরণ করলো, তো ধরো কোম্পানির একটা দক্ষ একজন ম্যানেজার মৃত্যুবরণ করলো, ফাইন, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এবার আমি দেখবো এটা কি লেনদেন নাকি লেনদেন না। দেখো দক্ষ ম্যানেজার বলতে কি বুঝো, তোমার হচ্ছে যে এমপ্লয়ি ছিল উনি তোমার কোম্পানিটাকে খুব ভালোভাবে রান করতো, ধরো ওনাকে তুমি হচ্ছে এইচআর সেক্টরে রাখছিলা বা এইচআর উইংয়ে রাখছিলা, উনি তোমার কোম্পানির হচ্ছে যত হিউম্যান রিসোর্স আছে উনি সবগুলোকে ম্যানেজ করতেছে খুব ভালোভাবে, কাজে ফাঁকিবাজি করতেছে না, নিজের কাজ খুব ভালোভাবে করতেছে। সো হুইচ মিনস উনি তোমার চোখে একজন ভালো মানুষ অর সামথিং, খুব জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করছে, রাইট। এখন উনি যদি মারা যায় তোমার কোম্পানিতে সামহাওয়ার একটা ক্ষতি হয়েছে, ফাইন, লাইক আগে যেইভাবে উনি সবগুলোকে ম্যানেজ করতে হতো ভালোভাবে, এখন ওইভাবে আর ম্যানেজ করতে পারতেছে না, ওনার জায়গায় হয়তো অন্য কেউ আসবে, উনি হয়তো একটু টাইম লাগবে ওনার জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করতে, বাট যখন ওই যে লোকটা মারা গেছে যখন উনি ছিল উনি কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করছে, রাইট। এখন উনি মারা যাওয়ার ফলে তোমার কোম্পানিতে সামহাওয়ার একটা ক্ষতি হয়েছে, রাইট, বাট তুমি কি কখনো মেজার করতে পারবা যে কত টাকার ক্ষতি হয়েছে? ইজ ইট পসিবল? নেভার। কারণ হ্যাঁ আগে হচ্ছে উনি আমার যখন কোম্পানিতে ছিল উনি আমার জিনিসগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, ফাইন, এখন উনি আর নাই, সামওয়্যার আই এম ফেসিং লাইক আমি একটা ক্ষতি সামথিং আমার ফিল হইতেছে যে না একটা গ্যাপ আছে, বাট আমি কি এটাকে কখনো টাকার অঙ্কে মেজার করতে পারবো যে উনি মারা যাওয়ার ফলে আমার কত টাকার ক্ষতি হয়েছে? পসিবল না। হুইচ মিনস আমার যদি কোনো ঘটনা আর্থিক অঙ্কে পরিমাপযোগ্যতা না থাকে বা আমি যদি এটাকে টাকার অঙ্কে পরিমাপ করতে না পারি, ওটা কখনো আমার লেনদেন হইতে পারবে না। ওকে, আচ্ছা এবার আমরা আসি আমাদের অ্যাকাউন্টিংয়ের, ধরতে পারো অ্যাকাউন্টিংয়ের একটা কোর, এটা লাইক একটা কোর বলতে অ্যাকাউন্টিংয়ের মেইন কোর, মেইন বেস, হোয়াট এভার ইউ ক্যান সে। তুমি এইটা যদি খুব ভালোভাবে বুঝে ফেলতে পারো তুমি অ্যাকাউন্টিংয়ে ধরো 50% কমপ্লিট করে ফেলতে পারবা। এইটা হচ্ছে এমন একটা জিনিস আমাদের অ্যাকাউন্টিংয়ের পুরো যেই প্রসেস আছে, ধরো এইটা হচ্ছে আমাদের প্রসেস, অ্যাকাউন্টিংয়ের ফুল প্রসেস, তুমি জাস্ট এই ইকুয়েশনটা শিখে ফেলতে পারলে দেখবা যে অ্যাকাউন্টিংয়ের লাইক অলমোস্ট এতটুকু তুমি শিখে ফেলছো, বিকজ অ্যাকাউন্টিংয়ের পুরো প্রসেসটা এইটার উপরে বেস করে হচ্ছে চলে। ওকে, এবার কিসের উপরে বেস করে চলে সেটা হচ্ছে এই যে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা কি আমরা অবশ্যই 9-10-এ দেখে আসছি, A = L + OE, এইটার উপরে বেস করে আলটিমেটলি আমাদের হিসাব বিজ্ঞানের যত প্রক্রিয়া হইতেছে সবগুলো আমরা এইটার উপরে বেস করে চালাইতেছি, ফাইন। এবার আমরা জানি A refers to assets, assets মানে হচ্ছে আমার সম্পদ, ঠিক আছে। আমি এগুলো নিয়ে একটু সামনে ডিসকাস করবো, সমস্যা নেই, সম্পদ লায়াবিলিটিস এগুলো নিয়ে। লায়াবিলিটিস মিনস আমার দায়, অ্যান্ড ওই ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো এবার আমরা হয়তো জানি যে ওনার্স ইকুইটিরও হচ্ছে আবার ভিতরে কিছু এলিমেন্টস আছে, আমরা ওনার্স ইকুইটির এলিমেন্টস হচ্ছে 4টা,
যেমন সি আই ই ডি, ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িংস। ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে মূলধন। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ক্যাপিটাল, বা মূলধন কি? মূলধন হচ্ছে, ধরো তুমি কোম্পানি রান করতেছো, তুমি হচ্ছে কোম্পানির মালিক, এখন তুমি তোমার কোম্পানিতে যা কিছুই দিবা এটাই মূলধন, দ্যাটস ইট। এটার কনসেপ্টটা তো আহামরি কঠিন না বা বড় কিছু না, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, যে তুমি তোমার কোম্পানিতে তুমি নিজে অ্যাজ অ্যান ওনার যা দিবা সেটাই হচ্ছে মূলধন। ফাইন, এবার আমরা আসি ড্রয়িংসে। দেখো, যেমনভাবে তুমি কোম্পানিতে কিছু দিলে সেটা ক্যাপিটাল বা মূলধন, তেমনভাবে তুমি যখন কোম্পানি থেকে কিছু নিয়ে নিবা সেটা হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। কিভাবে? ধরো তুমি কোম্পানিতে, আমি মূলধন আর উত্তোলনের জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো তুমি মূলধন কি, ধরো তুমি কোম্পানি স্টার্ট করছো, তুমি তোমার নিজের একটা গাড়ি ছিল আগে তুমি ইউজ করতে, এটা এখন তুমি কোম্পানিতে দিয়ে দিছো, ফাইন, তুমি এটা তোমার নিজের জিনিস তুমি কোম্পানিতে দিছো, তখন ওই জিনিসটাকে বলবো আমরা মূলধন। ওকে, এবার ধরো 1 বছর পরে গিয়ে কি হইলো, তুমি যখন কোম্পানি রান করতেছিলা, তুমি কোম্পানির জন্য একটা পিসি কিনছিলা, এখন তারপরে দেখলা যে ওকে এখন আমার কোম্পানিতে এনাফ কম্পিউটার আছে, একটা কম্পিউটার লাগতেছে না, যদি এটা নাও থাকে সমস্যা নাই, তুমি কোম্পানি তোমার প্রতিষ্ঠান থেকে কম্পিউটারটা নিজের ইউজ করার জন্য নিয়ে নিছো, ফাইন। দেখো, এখানে দুইটা ইনসিডেন্ট হয়েছে। একটার মধ্যে তুমি ফার্স্টে তোমার নিজের একটা জিনিস কোম্পানিতে দিছিলা, অ্যান্ড সেকেন্ড ইনসিডেন্টটা হচ্ছে তুমি কোম্পানির কোনো একটা জিনিস নিজের জন্য নিয়ে নিছো। এখানে তুমি যেইটা কোম্পানিকে দিছো সেটা হচ্ছে তোমার মূলধন, আর যেটা তুমি কোম্পানি থেকে নিয়ে নিছো বা যেটা কোম্পানি তোমাকে দিছে সেটা হচ্ছে উত্তোলন। ওকে, এবার আসি ইনকামে। এটা নিয়ে আমার মনে হয় না বিস্তারিত আলোচনা করতে হবে, কজ উই অল নো হোয়াট ইনকাম ইজ, রাইট? আমাদের আয় কি, যেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থাকে একটু বাড়াবে বা আমাদের আর্থিক যেই পরিমাণ থাকবে এটাকে বাড়াবে, বৃদ্ধি করবো, এটা আমাদের ইনকাম। আর যেটা আমাদের আর্থিক অবস্থানকে, আর্থিক পরিমাপকে হ্রাস করবে, সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স বা ব্যয়। ওকে, এগুলো নিয়ে অবশ্যই সামনে ইন ডিটেইলসে ডিসক্রিপশন আছে বা হোয়াট এভার ইউ ক্যান সে, সামনে গেলে তুমি হচ্ছে আর একটু ভালোভাবে এটার এক্সপ্লেনেশন পাবা। ওকে, এবার আমরা আসি ওইতে। ওই কি? ওই হচ্ছে ওনার্স ইকুইটি, লাইক আমি প্রিভিয়াস পেজে যেভাবে বলছি, ওনার্স ইকুইটি। এটার এলিমেন্টস হচ্ছে 4টা, রাইট? আমরা এই 4টা এলিমেন্ট সম্পর্কে অলরেডি কিছু হইলেও জানি, আমরা প্রিভিয়াস পেজে পড়ে আসছি, লাইক ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িংস। দেখো তো এখানে একটা জিনিস নোটিস করছো কিনা, আমরা সি আর আই এর আগে আমরা দিচ্ছি হচ্ছে প্লাস সাইন, বাট ই আর ডি এর আগে আমরা দিছি মাইনাস সাইন। কেন? এটার মানে হচ্ছে মূলধন এবং আয় আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ব্যয় এবং উত্তোলন আমার মালিকানা সত্ত্বকে হ্রাস করে। কিভাবে? ধরো তুমি মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি কি, কোম্পানির মধ্যে মালিকের যতটুকু দাবি আছে এটাই মালিকানা সত্ত্ব। এবার ধরো তুমি হচ্ছে, এটা ধরো ওই তোমার দাবি, আমি লিখলাম আমার দাবি, এটা হচ্ছে তোমার দাবি। এখন তুমি যখন কোম্পানিতে একটা নতুন কিছু একটা মূলধন দিবা, লাইক নিজের কিছু একটা ইউজ করা জিনিস, অথবা তুমি চাইলে টাকাও ইনভেস্ট করতে পারো, ফাইন। ধরো আমরা আগের এক্সাম্পলটাই আনি, আগে আমরা কি করছিলাম, আমি নিজের হচ্ছে একটা গাড়ি ছিল, এটা আমি কোম্পানিতে দিয়ে দিছি। সো ধরো আমি নতুন করে এখানে একটা গাড়ি অ্যাড হইলো। দেখো তো এই গাড়িটা যখন আমার মূলধনে বা ও ইতে যখন অ্যাড হবে, আমার দাবি কি আগে থেকে বেড়ে যাবে না? কজ আগে আমি গাড়িটা দেওয়ার আগে আমি কোম্পানি থেকে গাড়ি পাইতাম না, বাট এখন যখন আমি গাড়িটা কোম্পানিতে দিছি, হুইচ মিনস আমার দাবি বেড়ে গেছে, অলসো একটা গাড়ি অ্যাড হয়েছে এটার সাথে। তার মানে যখন আমি কোম্পানি থেকে কিছু চাবো বা কোম্পানি আমাকে যা ও করে, এর সাথে একটা গাড়ি অ্যাড হইলো, ফাইন। আচ্ছা, এবার আমরা আসি আইতে, ইনকাম। ইনকাম কীভাবে আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে? বিকজ ইনকাম হইলে কি হবে, আমার অবশ্যই টাকা আগে 10,000 ছিল, আয় বলতে আমরা কি বুঝি, আমার এই আর্থিক যে পরিমাণ আছে এটাকে বৃদ্ধি করলে তো এটা আয়, তাই না? তো এখন আমরা 10,000 টাকা ছিল, কোনো একটা কিছু ধরো আমি পণ্য বিক্রয় করছি, পণ্য বিক্রয় করার ফলে আমার এই যে 10,000 টাকা জায়গায় ছিল, এখন আমি 5,000 টাকার পণ্য বিক্রয় করলে আমার হয়েছে 15,000। তো এখানে আমার 15,000 হইলো, এটা অবশ্যই আগে আমি কোম্পানি থেকে 10,000 পাইলে এখন 15,000 পাবো, তার মানে আমার দাবি আবার বাড়লো।
এবার আমরা আসি এক্সপেন্স আর ড্রয়িংসে। এক্সপেন্সের ব্যাপারটা একদম এক্স্যাক্টলি কোয়াইট দ্য অপোজিট অফ ইনকাম। ইনকাম করলে আমার আর্থিক পরিমাণটা বাড়বে, আর আমি যদি ব্যয় করি তাহলে আমার আর্থিক পরিমাণটা কমবে। তাহলে আমি আগে যদি আমি এই কোম্পানি থেকে 20,000 টাকা পাইতাম, এখন ব্যয় হওয়ার ফলে আমি এখন পাবো 15,000। তার মানে অবভিয়াসলি এটা আমার মূল মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে। আর ড্রয়িংসের ব্যাপারটা কোয়াইট দ্য অপোজিট অফ ক্যাপিটাল। ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমি কোম্পানিকে যখন কিছু দিব এটা আমার ক্যাপিটাল, এবং কোম্পানি থেকে যখন আমি কিছু নিব অথবা কোম্পানি যখন আমাকে কিছু দিবে ওইটা আমার ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল যদি আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, অবভিয়াসলি ড্রয়িংস আমার মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। সিম্পল অ্যাজ দ্যাট। ফাইন, আমরা এই পার্টটুকু দেখলাম যে কিভাবে মালিকানা সত্ত্বের এলিমেন্টসগুলো আমাদের মালিকানা সত্ত্বকে হ্রাস বা বৃদ্ধি করতেছে। নাও লেটস মুভ অন টু অ্যান ইম্পর্টেন্ট পার্ট, যেটা থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আসবে। আমরা হচ্ছে 9-10-এ যখন করছো তখন এই ম্যাথগুলোকে তোমরা এক নামে চিনতা, এখন মেবি আরেক নামে চিনবা, বাট দ্য শিট ইজ ইজি, লাইক সেম শিট। তো দেখো, ফার্স্টে হয়তো তোমরা এই নামে চিনছো, দেখছো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, অথবা হয়তো এইভাবে দেখছো A = L+E, অথবা হয়তো বিবরণী ছকে দেখছো, অথবা হয়তো টেবুলার ছক নামে লিখছো। মেবি ইফ আই এম নট রং, টেবুলার ছক নামে তোমাদের এসএসসিতে কিছু ছিল না, হয়তো এটা একটু নিউ টার্ম মনে হইতেছে। বাকি দিনটা হয়তো তোমরা পরিচিত তিনটার সাথে, আদারওয়াইজ অনেকে আছো টেবুলার ছকের সাথেও পরিচিত। এবার টেবুলার ছক অ্যাকচুয়ালি কি? এইখানে হচ্ছে আমরা আমাদের লেনদেনগুলোকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাই। হিসাব সমীকরণ কোনটা আমাদের? এই যে A = L+E। প্রভাব বলতে এই যে এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম কিভাবে আমার মালিকানা সত্ত্বের এলিমেন্টসগুলো আমার মালিকানা সত্ত্বকে হ্রাস বা বৃদ্ধি করতেছে, দ্যাট ইজ কল্ড প্রভাব। এবার আমরা জাস্ট এই সেম জিনিসটা A = L+E এর সাথে করব, যে কোন এলিমেন্টসটা বা কোন লেনদেনটা আমাদের A কে বৃদ্ধি বা হ্রাস করতেছে, L কে বৃদ্ধি বা হ্রাস করতেছে, E কে বৃদ্ধি বা হ্রাস করতেছে। ওকে, আচ্ছা, তার আগে তোমরা যারা 9-10-এর টেবুলার ছক করে আসছো তারা হয়তো জানো আমরা টেবুলার ছকের মধ্যে আমরা কিভাবে কি করি। আমরা ফার্স্টে হচ্ছে দেখি আমাদের লেনদেনটার মধ্যে কি অ্যাসেটস, সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে। ফাইন, আমরা ফার্স্টে এটা আইডেন্টিফাই করি। তারপর আমরা দেখি এটা কি আমার সম্পদকে কমাইছে নাকি বাড়াইছে, দায়কে কি কমাইছে না বাড়াইছে, মালিকানা সত্ত্বকে হ্রাস করছে না বৃদ্ধি করছে, এতটুকু, দ্যাটস ইট। এবার তার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে সম্পদ কি, ব্যয় কি, দায় কি, আয় কি, মালিকানা সত্ত্ব কি। অনেকে জানো হয়তো, অনেকে জানো না, ফাইন, প্যারা নাই। তো দেখো, সম্পদ বলতে আমরা যদি সম্পদের যদি আমি একটা ডেফিনেশন দেই, যে আমি যদি একটা সংজ্ঞা দেই, একটা বেসিক সংজ্ঞা যেটা দিয়ে হচ্ছে আমি বুঝবো এটা অ্যাকচুয়ালি আমার অ্যাসেটস বা অ্যাকচুয়ালি আমার সম্পদ। ডেফিনেশনটা হচ্ছে যেই জিনিসটা থেকে বা আমি আমার যেই এলিমেন্টস থেকে ভবিষ্যতে কোনো সুবিধা পাবো। ওকে, ভবিষ্যতে কোনো সুবিধা পাবো, বা যদি আরেকটু ইজিয়ার ওয়েতে বলি, যেটা কখনোই আমি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না, যেটা আমি নিজের ব্যক্তিগত ইউজের জন্য করি বা আমার প্রাতিষ্ঠানিক ইউজের জন্য ক্রয় করি এবং সেটা থেকে আমি ভবিষ্যতে কোনো সুবিধা পাবো, ওইটা হচ্ছে আমার সম্পদ। এবার ধরো আমি কিছু বেসিক জিনিসের কথা চিন্তা করি, কোন জিনিসগুলো থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। ফার্স্ট অফ অল, নগদ টাকা। নগদ টাকা হচ্ছে আমার অবভিয়াসলি একটা সম্পদ, কজ নগদ টাকা থেকে আমি আমার ভবিষ্যতে বা আমি চাইলে আজকের দিনেও যেই কোনো সময় সুবিধা পাইতে পারবো, তাই না? আমার যদি ধরো 1 ঘন্টা পরেও টাকার প্রয়োজন হয়, আমি ওইটাকে টাকা ইউজ করে জিনিসটাকে হ্যান্ডেল করে ফেলতে পারবো। যদি আমার 1 মাস পরেও প্রয়োজন হয়, হ্যাঁ, আমি টাকা ইউজ করতে পারবো। তাহলে অবশ্যই টাকা আমার একটা সম্পদ। দেখো, তো সম্পদে আমরা কি কি লিখছিলাম? নগদ তহবিল, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, ওকে। সো এইগুলো আরো সম্পদ আছে, আমাদের অহরহ সম্পদ আছে, কাউন্টলেস সম্পদ আছে, বাট এইগুলো হচ্ছে আমরা জাস্ট বোঝার জন্য এই জিনিসগুলো এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি। পরে তোমরা যে কোনো একটা সম্পদ দেখলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, নো ওয়ারিজ। তো দেখো, নগদ তহবিল আমরা বুঝছি, ব্যাংক জমা বুঝতে পারছি, আসবাবপত্র, লাইক লুক অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে দেখবা আসবাবপত্র যেগুলো আছে। তুমি দেখো তো তোমার বাসায়, বা ধরো তুমি যদি এখন কোনো একটা কোচিং সেন্টারে থাকো, তোমার কোচিং সেন্টারের টিচার যখন এই আসবাবপত্রটা কিনছে, ওইটা অবভিয়াসলি পুনরায় বিক্রি করার জন্য কিনে নাই, রাইট? ওইটাকে উনি নিজের ইউজের জন্য কিনছে এবং ওইটা থেকে উনি ভবিষ্যতে অবশ্যই সুবিধা পাবে, বিকজ এনি ডে হি ক্যান সেল ইট, তাই না? তাহলে উনি
যেহেতু এটা থেকে সুবিধা পাইতেছে ভবিষ্যতে, ওইটা উনি নিজের ব্যবহারের উদ্দেশ্যে কিনছে, পুনরায় বিক্রির জন্য কিনে নেয়, তাহলে এটা আমার একটা অ্যাসেটস, রাইট? ওকে, যন্ত্রপাতিও সেম। এবার নাও হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, প্রাপ্য হিসাব কি? লাইক হ্যাঁ ভাই আমরা বাকিগুলো বুঝতে পারছি, বাট প্রাপ্য হিসাব জিনিসটার সাথে আমি পরিচিত না, আমি ফার্স্ট টাইম শুনতেছি এটা টার্ম। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। প্রাপ্য হিসাব মানে হচ্ছে আমরা 9-10-এ যেটা পড়ছি দেনাদার, ওইটাই। ধরো আমি হচ্ছে কাউকে সেবা দিছিলাম, বা আমি কারোর কাছে পণ্য বিক্রয় করছিলাম, উনি আমাকে নগদ টাকা না দিয়ে উনি আমাকে বলছে আচ্ছা আমি হচ্ছে আপনাকে টাকাটা পরে দিব, 1 মাস 2 মাস পরে দিব, তাহলে ওই যে ওনার কাছে কিছু একটা টাকা আমি পাই, এইটাই হচ্ছে আমরা বলি প্রাপ্য হিসাব। এবার কিভাবে এটা আমার সম্পদ হয় দেখো তো, প্রাপ্য হিসাব বলতে আমি অবশ্যই ওনার কাছ থেকে কিছু একটা পাবো। সো ভবিষ্যতে যখন আমার টাকার প্রয়োজন হবে, আমি অবশ্যই ওনার কাছে যে দাবি করতে পারবো যে ভাই আমার টাকাটা দেন, তাহলে আমি ভবিষ্যতে কি ওনার এটা থেকে কিছু একটা সুবিধা পাইতেছি, রাইট? এইটা থেকে, এই ডিসকাশন থেকে আমি হচ্ছে আমার যখন নিজে আমি প্রিপেয়ার হইতাম অ্যাডমিশন আর এইচএসসির জন্য, তখন আমি একটা জিনিস দেখছিলাম যে সম্পদ বলতে আমরা এমন কিছুকেও বুঝাইতে পারি যে মানুষের থেকে যখন আমরা কিছু একটা পাবো, ওইটাই আমাদের সম্পদ। ওকে, তার মানে কি প্রাপ্য হিসাব থেকে আমি টাকা পাবো, তাহলে এটাই আমাদের সম্পদ। ওকে, আচ্ছা এবার আসি ব্যয়। প্রিভিয়াস পেজে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, সরি সেকেন্ড প্রিভিয়াস পেজে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে ব্যয় কি। যদি আমার আর্থিক পরিমাপকে ব্যয়, কোনো একটা লেনদেন যদি আমার আর্থিক পরিমাপকে হ্রাস করে বা আমার আর্থিক পরিমাণকে হ্রাস করে, ওইটাই আমার ব্যয়, ঠিক আছে? যেমন কি ধরো বেতন, দেখো তো বেতন দেওয়ার ফলে কি, ধরো আমার ছিল 10,000 টাকা, আমি আমার এমপ্লয়ীদেরকে 8,000 টাকা বেতন দেওয়ার পরে অবভিয়াসলি আমার টাকার পরিমাণটা কমে গেছে, এটা হচ্ছে আমার ব্যয়। এরকম আরো অনেক আছে, ধরো ভাড়া, অফিস খরচ, তারপরে কি বিদ্যুৎ বিল, তারপরে আর কোম্পানিতে সবচেয়ে বেশি খরচ যেটা দেখবো ওটা হচ্ছে ক্রয়। আচ্ছা, তারপরে এবার আসি আয়তে। আয় হচ্ছে এটার একদম অপোজিট, যেটা হচ্ছে আমার আর্থিক পরিমাণকে বাড়াবে, ওইটা আমার আয়। তাহলে ধরো কি প্রদত্ত বাড়ি ভাড়া, বিক্রয়, জাস্ট এগুলাই। তো আরও আছে, সামনে পাবা, সমস্যা নাই। এবার আসি হচ্ছে এগুলো আমাদের লাইক চ্যালেঞ্জিং পার্ট ছিল না, আমাদের চ্যালেঞ্জিং পার্ট আসবে হচ্ছে যখন আমরা মালিকানা সত্ত্বে এলিমেন্টসগুলো বুঝতে যাব কম বেশি, ওইখানে গিয়ে দেখবা যে হয়তো একটু একটু লাইক কি ডিফিকাল্টিস ফেস করবো, বাট নো ওয়ারিজ, ইজি। তো আচ্ছা এবার আসি আমরা দায়তে। দায়ের খুবই যদি আমি একটা ইজি একদম ইজিয়েস্ট যদি একটা ডেফিনেশন দিতে চাই, সেটা হচ্ছে মানুষকে যখন আমরা কোনো কিছু করব, বা কোনো একজন মানুষ, কোনো একটা তৃতীয় পক্ষ যদি আমার কাছে কিছু পায়, ওইটাই আমার দায়। লাইক আমাকে একটা অ্যামাউন্ট বা কোনো একটা জিনিস ওনাকে প্রদান করতে হবে, হি ওজ মি, সরি আই ও হার, আই ও হিম, ওইটাই আমার দায় বা আমার লাইবিলিটিস। ফাইন, তাহলে দেখো তো যদি আমি ব্যাংক থেকে ঋণ নেই, আমার কি ব্যাংককে কিছু একটা টাকা পরিশোধ করতে হবে? ব্যাংককে কি আমি কিছু একটা করি কিনা, তাই না? তাহলে এটা আমার একটা দায়। এবার আমি যদি লিখি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমা আমরা বুঝি, ব্যাংক জমা আমার একটা সম্পদ, লাইক ব্যাংকে হচ্ছে আমার একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাকা আমি জমা রাখছিলাম, ওটা আমার ব্যাংক জমা। বাট হোয়াট ইজ ব্যাংক ওভারড্রাফট বা জমাতিরিক্ত? দেখো ধরো আমার ব্যাংকে হচ্ছে ছিল 20,000 টাকা, লাইক আমার অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, বাট আমি হচ্ছে একটা ক্রেডিট কার্ড ইউজ করে, ওকে ক্রেডিট কার্ডের সুবিধা সম্পর্কে হয়তো মেবি তোমরা সবাই কনসার্ন, যে ক্রেডিট কার্ড আমাদেরকে ধারে বা বাকিতে বা ঋণ নেওয়ার সুবিধাটা দেয়। ফর এক্সাম্পল আমার কাছে 20,000 টাকা আছে, বাট আমি একটা শপিং করতে গিয়ে দেখলাম যে আমার বিল আসছে 25,000। আমার যদি ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড আমাকে ওই সুবিধাটা দিবে যে হ্যাঁ আপনি 25,000 টাকা শপিং করতে পারবেন, দেন 5,000 টাকা হচ্ছে আপনি আমাকে মান্থের শেষে পে করে দেবেন। ওকে, তো দেখো 20,000 টাকা যখন আমার অ্যাকাউন্টে আসে, বাট আমি ওই যে শপিং করতে গেলাম, দেখছি আমার বিল হচ্ছে 25,000, আমি ক্রেডিট কার্ড ইউজ করে এই 5,000 টাকা এক্সট্রা স্পেন্ড করে ফেললাম, তাহলে আমার ব্যাংকে ছিল কত? 20,000, বাট আমি উইথড্র করছি কত?
25,000। এই যে আমি একটা এক্সট্রা টাকা বা অতিরিক্ত টাকা উত্তোলন করে ফেলছি না, এটাই হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমার ব্যাংক জমাতিরিক্ত যেটা, ওইটা তো অবশ্যই আমার ব্যাংককে ফেরত দিতে হবে। তার মানে ব্যাংক আমার থেকে পায়। আর আমরা কি জানি, মানুষ বা কোনো একটা তৃতীয় পক্ষ যখনই আমাদের কাছে কিছু একটা পাবে, ওইটাই আমাদের দায়। ওকে, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে দায়ের আরো কিছু, যেমন আমাদের প্রদায় হিসাব একটা দায়। প্রদায় হিসাব বলতে হচ্ছে পাওনাদার। প্রাপ্য হিসাবের ক্ষেত্রে কি হইতো, আমরা কারো কাছে পাইতাম, লাইক আমি হচ্ছে বাকিতে বিক্রয় করছি, আমি অমুক একটা লোকের কাছে হচ্ছে কিছু টাকা পাবো। আর প্রদায় হিসাব কি, আমি কারো থেকে বাকিতে ক্রয় করছিলাম, উনি আমার কাছ থেকে পাবে। ওকে।